এর গাল ভরা নামও দিয়েছেন শরীফ। বলেছেন এর নাম নাকি ব্লু ওয়াটার ইকোনমি। যদিও 2024 সালের 7ই সেপ্টেম্বর সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পূর্ণ উল্টো কথা বলেন পাক সরকারের এক উচ্চপদস্থ কর্তা। তৈল ভাণ্ডার সংক্রান্ত প্রশ্নের জবাবে তার বক্তব্য ছিল, প্রশাসন আশাবাদী হলেও তরল সোনা মিলবেই এ ব্যাপারে 100% নিশ্চয়তা নেই। হয়েছিল তাই। প্রথমে আরব সাগরের একটি সুনির্দিষ্ট জায়গায় 5,500 মিটারের বেশি খনন করে ফেলে এক্সন মোবিল, ইএনআই, পাকিস্তানের পেট্রোলিয়াম লিমিটেড এবং অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। কিন্তু সমুদ্রের গভীরে কোনো রকমের প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেলের সন্ধান না মেলায় শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় ওই সমস্ত সংস্থা। এই সময় বেশ কয়েকটি মার্কিন খনি কোম্পানিকেও পাকিস্তান ছাড়তে দেখা গিয়েছিল। যদিও শেষমেশ পাকিস্তানের ভাগ্যে কাঁচকলা ছাড়া আর কিছুই জোটে। তারপরেও ওই আমেরিকার কথায় মজে গিয়ে পাকিস্তান ফের এখন তেলের সন্ধানে মত্ত। যদিও এমন দ্বীপ তৈরির জন্য পাকিস্তানকে খরচ করতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা, অথচ আদৌ সেখানে খনিজ তেল পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে অপরিশোধিত তেলের মজুতের ক্ষেত্রে বিশ্বে 50তম স্থানে গিয়ে পৌঁছেছে ওই পাকিস্তান। নিজেদের প্রয়োজনের 80% তারা আমদানি করে। ইসলামাবাদের দৈনিক তেল উৎপাদন ভারতের 1/10। তারপরেও এই কৃত্রিম দ্বীপ তৈরিতে এত খরচ। তাহলে কি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো চক্রান্ত? নেপথ্যে কলকাঠি নাড়ছে কে? তবে কি শেষ হতে চলেছে বা শুরু হতে চলেছে ওই পাকিস্তানের শেষের লগ্ন? আরব সাগরের অতলে তরল সোনার সন্ধানে কৃত্রিম দ্বীপ তৈরির টাকা কোথায় পাবে পাকিস্তান? কে দেবে টাকা? উন্নত কৃত্রিম দ্বীপ নির্মাণের জন্য লাগবে খরচ কয়েক হাজার কোটি ডলার। মনে রাখতে হবে যে পাকিস্তান একা এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না, কারণ তার না আছে অর্থ, না আছে প্রযুক্তি, আর না আছে রাজনৈতিক স্থিরতা। তাহলে কে দিচ্ছে টাকা? কে দিচ্ছে এই পরামর্শ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর পরিবর্তে পাকিস্তানকে কি দিতে হবে? উত্তরটা কি ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আর যদি ট্রাম্প টাকা দেয় তাহলে কি পাকিস্তান সেই কৃত্রিম দ্বীপ সহজে বানিয়ে ফেলতে পারবে? এর জন্য যে প্রকৌশলগত পারদর্শিতার প্রয়োজন তা কি পাকিস্তানের আছে? জানা যাচ্ছে এই গোটা ব্যাপারটাই আসলে ওই ট্রাম্পের মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ আমেরিকায় বসে কলকাঠি নাড়ছেন তিনি। কিন্তু কেন? পাকিস্তান বা চীনের দ্বীপ তৈরিতে ভারতের উদ্বেগ ঠিক কোথায়, কতটা? এখানে এসে পড়ছে ওই ভূ রাজনৈতিক গা ছমছমে একটা সমীকরণ। দেখুন, চীন বহু বছর ধরে পাকিস্তানের বুকে বন্দর, রাস্তা, সামরিক ঘাঁটি তৈরি করছে। ওই গোয়াদার বন্দর থেকে সিপেক প্রকল্প, সব কিছুই বেজিংয়ের কৌশলগত স্বার্থে। কারণ মনে রাখতে হবে, ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়াতে চীনের কাছে সবচেয়ে সহজ গেটওয়ে ওই পাকিস্তান। চীনের প্রভাবের মোকাবিলা করতেই কি আমেরিকার এই গেম প্ল্যান? একই ভূখণ্ডে দুই পড়া শক্তির প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। তেল ভাণ্ডার নিয়ে ট্রাম্পের পাকিস্তানকে লাগাতার উস্কানি নেপথ্যে কি শুধুই ওই জ্বালানি ব্যবসা, নাকি এর সঙ্গে যুক্ত আছে শক্তির রাজনীতি? দেখুন, যদি পাকিস্তান সত্যি তেল পায় এবং তার নিয়ন্ত্রণ ওই আমেরিকার হাতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের ওপর ওয়াশিংটনের নির্ভরতা কমবে। আর চীনের বেল্ট অ্যান্ড রোড স্ট্র্যাটেজির বিরুদ্ধে একটা দুর্বল হলেও কার্যকর প্রতিরোধ প্রাথমিকভাবে গড়ে তোলা সম্ভব হবে। তবে এই গোটা বিষয়টি ভারতের জন্য বেশ উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে। প্রথমত, খনিজ তেলের সন্ধানের কথা বলে আগামী দিনে ওই এলাকায় সামরিক ঘাঁটি তৈরি করতে পারে পাকিস্তান, যেখান থেকে গুজরাটকে নিশানা করা সহজ হয়ে যাবে ওই পাকিস্তানের পক্ষে।
অন্যদিকে আবার এই দ্বীপ নির্মাণে আমেরিকার সাহায্য পেলে সেই সাহায্যের অংশ ওই সন্ত্রাসবাদে ব্যবহার হতে পারে। এমনিতেই এখন দেশ চালাচ্ছেন ওই আসিম মুনির, যিনি আবার এককালে ওই আইএসআই এর ডিরেক্টর জেনারেল পদে ছিলেন। পাক জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক। বহুবার ওই একাধিক ছবি প্রকাশ্যে এসছে, সেসব আপনারা দেখেওছেন। ফলে সাহায্যের টাকা কাজে লাগিয়ে ভারতের বুকে লাগাতার নাশকতার ছক কষবে না তো ওই ইসলামাবাদ? আবার এই প্রশ্নটাও উঠছে, অতীতে বারবার ব্যর্থ হলেও ফের কোনো ভরসায় এই কৃত্রিম দ্বীপ নির্মাণের ভাবনা? এই খোঁজ কি শুধুই তেলের নাকি আসলে প্রভাবের? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের ভিত আজ ভেঙে পড়া অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা আর উগ্রপন্থার উপর দাঁড়িয়ে রয়েছে। তাই এই কৃত্রিম দ্বীপ পাকিস্তানের স্বপ্নের ভিত্তি হবে নাকি তাদের রাজনৈতিক কবর ফলক, সে উত্তর অবশ্য সময় বলবে। তবে যে সন্ত্রাসবাদীদের মগজ ধোলাই করে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে ওই পাকিস্তান, সেই পাকিস্তান নিজেই এবার জ্বলছে ওই সন্ত্রাসের আগুন। জানা যাচ্ছে সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুই হামলাকারী। মৃত্যু হয়েছে 3 জনের। তবে পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফেডারেল কনস্টিটিউলারির সদর দপ্তরটি রয়েছে ওই পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায়। এর ঢিলছোড়া দূরত্বে রয়েছে পাক সেনার ক্যান্টনমেন্ট। তাই ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় চিন্তিত পাক পুলিশ প্রশাসন। তবে অন্যের ঘরে আগুন জ্বালালে তার আঁচ যে নিজের ঘরেও জ্বলতে পারে, পাকিস্তান তার বড় প্রমাণ। তার মধ্যে আবার পাকিস্তানের সঙ্গে বর্তমানে খুব বন্ধুত্ব হয়েছে ওই ইউনূসের। জানা যাচ্ছে বাংলাদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ করতে শুরু করেছে সেদেশের অন্তর্বর্তী সরকার। দেশীয় বাজারে চালের দাম কমাতে সম্প্রতি চাল আমদানির জন্য আরও কিছু দরপত্র ডেকেছে বাংলাদেশ। আর পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান 1 লক্ষ টন চাল কেনার জন্য দরপত্র ডেকেছে ইসলামাবাদের ঘরোয়া বাজারে। গত বৃহস্পতিবার দরপত্রের আহ্বান জারি করে তারা। দরপত্র জমা দিতে হবে আগামী শুক্রবার। বাংলাদেশে রপ্তানির জন্য লম্বা দানার সাদা চাল কিনতে চাইছে তারা। জানা যাচ্ছে সেই চাল প্যাকেটে ভরে করাচি বন্দর থেকে জাহাজে করে রপ্তানি করা হবে। আর এখানেও একটা পথ খোলা থেকে যাচ্ছে ওই সন্ত্রাস চালান করা। এমনিতেই আপনাদের জানিয়েছিলাম যে পাক জঙ্গি নেতাদের এবং ভারত বিদ্বেষীদের আজকাল ওই বাংলাদেশে জামাই আদর করা হচ্ছে। ফলে এই বাণিজ্য পথে চালের জায়গায় গোলাবারুদ পৌঁছে যাওয়া বা ভারতে জঙ্গি প্রবেশ করালে তাতে অবাক হবার কিছু থাকবে কি? কারণ দুটি দেশই এখন মৌলবাদের দেশ, দুটি দেশই ভারত বিদ্বেষী। ফলে সব দিক থেকেই ভারতকে ঘিরে একটা চক্রান্তের ছায়া লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে দিল্লি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই মণিপুরে বড় সাফল্য পেয়েছে সেনা গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয়েছে 23 জঙ্গিকে, উদ্ধার করা হয়েছে 19টি আধুনিক অস্ত্র। ফলে বুঝতেই পারছেন যে আশঙ্কা কিন্তু একেবারেই অমূলক নয়। এই আবহে জল্পনা বাড়িয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের একটি মন্তব্য। দিল্লিতে সিন্ধি সমাজের সম্মেলনের একটি অনুষ্ঠানে পাকিস্তানের চাপ বাড়িয়ে সিন্ধ প্রদেশ ভারতে ফেরানোর দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, সিন্ধ বর্তমানে ভারতের অংশ নয়, কিন্তু সীমান্ত বদলে যেতেই পারে। ওই অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হতেই পারে। এই আবহে প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তবে চারিদিকে যেভাবে উত্তেজনার আবহ, তাতে এই মুহূর্তে ভারতের সতর্ক থাকা আশু প্রয়োজন। সতর্ক থাকা প্রয়োজন ওই পাকিস্তানের। ভারত সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে, কিন্তু পাকিস্তানের সেই অকাদ নেই।